নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। বড়দের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম, ছোটদের জন্য রইল অনেকটা আদর, ভালোবাসা আর আশীর্বাদ। চলে এলাম কাকুলির ক্যানভাসের আরেকটি নতুন পর্বে। বন্ধুরা, কাকুলির ক্যানভাস যারা নতুন শুনছো, এখনো সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে একটাই অনুরোধ রইল, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন অলৌকিক ঘটনা, ভৌতিক ঘটনা শুনতে থাকো। সারাক্ষণ ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে। কাল রাত্রিরেও অসম্ভব পরিমাণ বৃষ্টি হয়েছে। মেঘ খুব একটা বেশি ডাকছে না, কিন্তু ঝিরঝির করে হয়েই চলেছে। আজও সকাল থেকে তাই টেম্পারেচারটা একটু কমই আছে, যদিও স্বস্তি মিলেছে গরমের থেকে। তো এইরকম টেম্পারেচারে সুন্দরবনের একটা ঘটনা আমি এই শুনতে পেলাম। আজকে যার ঘটনা আমি বলতে চলেছি, কিন্তু সে এখানে এসেছিল একটি বিশেষ কাজে, এবং সেখানে এসেই সে একটি ঘটনা, তাদের ওখানকার সুন্দরবনের জলে কিভাবে তাদের বাড়িঘর তলিয়ে গেছিল, ভেঙে গেছিল, তারপরে তারা আবার গড়েছে, আবার ভেঙে গেছে, এইভাবেই তাদের জীবনযাত্রা চলে। কালকে হঠাৎই ওর সঙ্গে দেখা হয়ে গেল। কালকে আমি গিয়েছিলাম একটি স্টোরে কিছু জিনিসপত্র কিনতে। তো সেখানে ওই শেখর এসেছিল, আর শেখরের সঙ্গে পরিচয় হয়ে গেল। কারণ কি, প্রচণ্ড পরিমাণ বৃষ্টি পড়ছিল, ওরাও বেরোতে পারেনি, আমরাও বেরোতে পারিনি, দাঁড়িয়েছিলাম। 2-4 জন মাত্র লোক ছিল, বাদ বাকিরা কিন্তু খুব একটা বেশি যে দাঁড়িয়েছিল তা নয়। যে যার বাইক নিয়ে এসেছিল, গাড়ি নিয়ে এসেছিল, কেউ বা টোটো করে চলে গিয়েছিল। কিন্তু ওরা বেরোতে পারছিল না, কারণ ওদের বাড়ি অনেকটা দূরেই। একটি বিশেষ কাজে আত্মীয়ের বাড়ি এসেছিল, তারপর সেখান থেকে স্টোর থেকে কিছু জিনিসপত্র নিয়ে বেরোবার উপক্রম করেছিল, কিন্তু এত জোরে বৃষ্টি এসে যাওয়ায় তারা ওখানে বসে পড়েছিল। আর তাদের সঙ্গেই আলাপচারিতায় তাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব হয়ে যায়, এবং তারপরই তাদের সঙ্গে ঘটনা বিনিময় হয়। অর্থাৎ তার থেকে আমি একটি ঘটনা শুনতে পাই, আর সঙ্গে সঙ্গেই আমি ভেবে নিই এটাও তোমাদের সাথে আমি শেয়ার করছি। সুন্দরবনের জলা জঙ্গল জীবনের মধ্যেই শেখরের ছোট থেকে বড় হয়ে ওঠা। ওখানেই ওর বাপ ঠাকুরদা সবাই থাকে, ওখানেই ওর জীবনযাত্রা। আর সুন্দরবনকেও প্রচণ্ড পরিমাণ ভালোবাসে। যতই সেখানে জলে ডুবে যাক, যতই সেখানে অসুবিধা থাকুক, তাদের জীবনযাত্রা অত্যন্ত কঠিন, তা সত্ত্বেও সুন্দরবনই ওর জীবন। একদিন এক রাত যদি সুন্দরবনের থেকে ও দূরে থাকে, তাহলে মনে হয় যেন ও মায়ের কাছ থেকে দূরে আছে। তো ছোটবেলাকার একটি ঘটনা বলল যে সুন্দরবনের যে জঙ্গলটা আছে তার কিছুটা পরিমাণ বাংলাদেশে পড়েছে, অধুনা বাংলাদেশে, আর কিছুটা হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে পড়েছে। তো যখন ওরা ছোটবেলা থেকে ওই নদীতে যেত, সুন্দরবনের যে নদী আছে সেখানে যে যেত, ওরা মাছ ধরতে যেত। তো ওইখানে বাংলাদেশের পোর্শনে যেটা পড়েছে, সেই অঞ্চলেরও কিছু লোকের সঙ্গে ওদের পরিচয় ছিল, তারাও আসতো নদীতে মাছ ধরতে। তাদের ওই জঙ্গলটার দুটো ভাগ আছে। একটা দিকটা প্রচণ্ড পরিমাণ রয়্যাল বেঙ্গল টাইগারের উপদ্রব। সবাই মিলে, বাড়ির বাবা, কাকা, ওর খুড়তুতো ভাই, এরম সবাই মিলে মাছ ধরতে যেত নৌকায় করে। কিন্তু সেবারে ও আর ওর খুড়তুতো ভাই দুজনে মিলে ঠিক করে যে সন্ধেবেলার দিকে ওরা নিজেরা যাবে মাছ ধরতে। সেদিন ছিল এইরকমই একটা মেঘলার দিন, সারাদিন ঝিঝি ঝিঝির করে বৃষ্টি পড়ছিল। সকাল থেকে ওর বাবা কাকারা বলছিল যে সেদিনকে আর ওরা মাছ ধরতে যাবে না, যদিও জানতো যে ওই ঝিরঝিরে বৃষ্টিতেই নাকি মাছের দল ভেসে ওঠে জলে। তাই ইচ্ছা করছিল, কিন্তু সেদিন ওদের আর ভালো লাগছিল না। তখন শেখর আর শেখরের ভাই করিম দুজনে মিলে ঠিক করে যে ওরা দুই ভাই বিকেলে মিলে মাছ ধরতে যাবে। তো বাবা কাকা বলে যে তোরা একলা যাস না, আস্তে আস্তে কিরম যেন একটা মেঘলা হয়ে আছে সকাল থেকে। আর ওরা এই ব্যাপারটাকে ভীষণ পরিমাণ বিশ্বাস করে, এই সুপার ন্যাচারাল ব্যাপারটাকে। তো ওরা ওই জন্যেই সকাল থেকেই ওরা বলছে যে ওর বাবা কাকা যেন কি করে জানতে পেরে যেত যে আজকের দিনটা ভালো নয়, আজকে বেরোস না, কালকের দিনটা ভালো, কালকে বেরো, এরকমই ওরা মানে আর কি। তো যেহেতু ওরা এটা ভীষণ পরিমাণ বিশ্বাস করে, তো ওরা সেদিনকে শেখরকে আর ওই করিমকে বারণ করছিল যে সেদিনকে না বেরোতে। কিন্তু শেখর ওই খেয়ে দিয়ে উঠে করিমকে নিয়ে বলল, চল বিকাল থাকতে থাকতে দুটো মাছ ধরে নিয়ে আসি। বলে ওরা বেরিয়ে যায়, ডিঙি করে ওরা বেরিয়ে যায়, এবং বেশি দূরেও যায় না, একটা জায়গায় গিয়ে ডিঙিটা দাঁড় করায়, এবং সেখানে দেখে প্রচুর পরিমাণ মাছ ভাসছে। শেখর বলছে যে প্রচুর প্রচুর পরিমাণ মাছ ভাসছে দেখে ওরা ঠিক করলো যে আর বেশি দূর যাওয়ার তো দরকার নেই, ওইখানে একটা জায়গায় ডিঙিতে বসে আর জাল ফেলে মাছ ওরা ধরে নিয়ে চলে আসবে। তো ছোট ছোট যে জাল আছে সেই জাল ফেলে ওরা অপেক্ষা করতে থাকে। এর মধ্যে করিম বলে যে শেখর তুই একটু বস, মানে শেখর বলছে করিম একটু ওকে বসিয়ে রেখে একটু ভেতরের দিকে যায়, সম্ভবত কোনো প্রাকৃতিক কর্ম সারতে।
তো শেখর বলে ঠিক আছে তুই যা, আমি ততক্ষণ দেখছি, এমনিতেই তো যে পরিমাণ মাছের পরিমাণ দেখছি আজকে উঠেছে তো বেশ। তো শেখর প্রথমে জালটা কিছুক্ষণ রেখে তোলে, যখন বলছে অবিশ্বাস্য পরিমাণ মাছ উঠেছে, আর নিজের মনে খুব গর্বিত বোধ করছিল, কারণ বাবা কাকাকে গিয়ে দেখিয়ে দেবে যে তারা আসার ফলে দেখো কতটা মাছ পাওয়া গেছে। তাই ছিল শেখর। শেখর প্রথমে ঝুড়িতে মাছটা রেখে মাছের যে একটা বড় ব্যাগ আছে সে ব্যাগ ঝুড়ির ওপরে চাপা দিয়ে রাখে, দিয়ে আবার জাল ফেলে। এরম করে দ্বিতীয়বার জালেও প্রচুর মাছ ওঠে, আর সেই মাছটাকে ও তুলে ওই ঝুড়িতেই রাখে। বলছে দুবার মাছেই ঝুড়ি অর্ধেক ভর্তি হয়ে গিয়েছিল, আর মাছগুলো ছিল অনেকটা ওই ছোটো পোনা মাছের যেরকম সাইজগুলো হয়, বাটা মাছের বড় বাটা মাছের যে সাইজ সেইরকম টাইপের সাইজটা ছিল, আর জলে চিকচিক করছিল। তো দ্বিতীয়বারের মাছটা ঢালার পর পেছন ঘুরে, মানে মাছটা পেছনে ঝুড়িতে রেখে ও আবার জলের দিকে যখন জালটা ফেলে তখন পেছন থেকে বলছে করিমকে ডাকছে শেখর। তো শেখর বলছে মাথাটা আমি না ঘুরিয়ে করিমকে বললাম কী রে আয় তোর হয়েছে। তো তখন করিম কোনো উত্তর দিল না। তো শেখর আর ওর দিকে না নজর দিয়ে, কারণ ও তো জানে যে করিম আস্তে আস্তে চলে আসবে। তো আবার ওই যখন জালে মাছটা দেয় দেখলো ডিঙিটা একটু হেললো পেছন দিকে, তো বুঝলো যে করিম উঠে এসছে। দিয়ে ও আবার জালটা ফেলে বসে আছে বেশ কিছুক্ষণ বাদে বলছে তখন 5 থেকে 10 মিনিট হয়েছে। এর আগের দুবারে নাকি প্রচুর পরিমাণ মাছ ওই 10 থেকে 15 মিনিটের মধ্যেই পেয়ে গেছিলো। তার জন্যে যখন 10 থেকে 15 মিনিট হয় ও ভাবছিল এই যে মাছটা তুলবে, মানে মাছের ওই জালটাকে তুলবে, তো তখন আবার করিম পেছন থেকে ওকে ডাকে শেখর বলে। ও তখন করলো কি মাছের জালটা আটকে, বলছে ডিঙিতে ওইখানে আটকে দিয়ে ও পেছন ঘুরে দেখছে করিম ওর থেকে প্রায় 10-12 হাত দূরে দাঁড়িয়ে ওকে হাত দিয়ে ইশারা করে ডাকছে। তো তখন ও বারবার ঘাড় নেড়ে নেড়ে জিজ্ঞেস করছে কেন, তখন হাত দিয়ে দিয়ে ইশারা করে ওকে ডেকেই যাচ্ছে। তো শেখর বলছে ও ভাবলো করিম বোধহয় ওকে ডেকে কিছু দেখাবে। তো মানুষের মনে কৌতূহল তো হয়, তো শেখর বলছে শেখরের মনেও প্রচণ্ড কৌতূহল হলো যে করিম ডিঙিতে এলো, ও এসে আবার ওখানে গিয়ে কি দেখাচ্ছে, কিছু কি পড়ে আছে। আর ও বলছে যে ওই অঞ্চলটা হয়তো বাঘে আধখানা খুব লেগেছে, অথবা বা কোনো কারণে হয়তো মানে সে মারা গেছে, এইগুলো আর কি দেখে, বা অনেক কিছুই ওখানে পড়ে থাকে ওই সাইডে। তো ওই রকমই বোধহয় কিছু দেখাবার জন্য ও ডাকছে। তখন শেখর চিৎকার করে বলে দাঁড়া, আর একটা বার আছে এইটা তুলে নিয়ে আমি যাচ্ছি। তো তখন করিম ঘাড় নেড়ে ওকে ডেকে হাঁটতে শুরু করে। তখন শেখর ভাবলো নিশ্চয়ই কোনো এমন কিছু জিনিস যেটা ও দেখাবার জন্যে খুব ব্যস্ত হয়ে পড়েছে, ওখানেই রেখে, মানে ডিঙিতেই যেটা আটকানো ছিল মাছটা পড়ার জন্যে। তো ওই জালটা ওখানে আটকে দিয়ে ও আস্তে আস্তে ডিঙি থেকে নেমে আস্তে আস্তে ওঠে, ওই ঢালু বরাবর উঠে দেখছে করিম আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছে। তো ও আস্তে আস্তে ওকে ফলো করছে, দূরত্বটা কিন্তু ওই 10-12 হাতই আছে। তো যখন ওরম যাচ্ছে যেতে 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 দেখলো করিম একটা জায়গায় একটা ঢাল দিয়ে নামছে। তো ও আস্তে আস্তে যখন ওই উঁচু জায়গাটায় পৌঁছলো তারপরেই তো ঢাল বরাবর করিম নেমে যাচ্ছে। তো বলছে এই করিম কোথায় যাচ্ছিস, কি দেখাচ্ছিস, এই করিম করে ও ডাকতে ডাকতে যাচ্ছে। তো সমানেই ডাকতে ডাকতে ও পেছু পেছু চলেছে, আর করিমও আগে হন হন করতে করতে চলেছে। কিছু দূর যাবার পর বলছে করিম গিয়ে একটা ঝোপের মধ্যে উবু হয়ে বসলো, নিচু হয়ে কিছু দেখছে। তো তখন শেখর বলছে আমি ভাবলাম যে তার মানে ওইখানটাতেই ও কিছু দেখার জন্য ডাকছে। তো ও যখন ঢালু বরাবর বলছে 2 পা নেমেছি, হঠাৎ করে করিম পেছন ঘুরে বসে আছে, কিন্তু মাথাটা বলছে একদম ওর দিকে স্ট্রেট তাকাচ্ছে, ঘাটটা বলছে অত্যন্ত স্পিডে ঘুরিয়েছে। ও বলছে ও পেছন ঘুরে উবু হয়ে বসে মাথাটায় নিচু করে আছে, দিয়ে কিছু দেখছে। এবার ও যখন যাচ্ছে ও ফট করে মাথাটা ঘুরিয়ে ওর দিকে তাকিয়ে আছে, আর বলছে ওই সময় ওর মুখটা একটা অদ্ভুত টাইপের, চোখ দুটো যেন পাথরের চোখের মতো ওর দিকে কটকট করে তাকিয়ে আছে, দাঁত মানে হাসছে বলছে পিচ্ছিরি টাইপের একটা হাসি, মানে আকর্ণ বিস্তৃত হাসির দাঁতগুলো সেই বীভৎস টাইপের। তো ও বলছে করিমের মুখটা যেন 1 সেকেন্ডের জন্য ওর মনে হলো যে এটা কোনো করিমের মুখ নয়, কোনো জিনের মুখ। মানে ওইটা দেখে শেখর বলছে ও সেকেন্ডের মধ্যে বুঝতে পেরে গেছে যে ওটা করিম নয়,
ও বলছে ও প্রায় 2 মিনিটের মধ্যে বুঝে গেছে যে ওটা কোনো মানুষ নয়, এবং সেটা ও কোনো মানে সাংঘাতিক কিছুর পাল্লায় ও পড়ে গেছে। আর ওইটা ভেবেই ও পেছন ঘুরে দৌড়তে শুরু করেছে। আর দৌড়তে দৌড়তে ও বুঝতে পারছে যে পেছনে ওই সেই প্রেতাত্মা আসছে, মানে সেই অশরীরই ওকে তাড়া করেছে। ও একবার ভাবছিল যে ডিঙি অবধি নামবে না, তারপরে ও ভাবলো যে একমাত্র উপায় হচ্ছে, ও ভাবছিল ওর কাছে এখন প্রাণ বাঁচানোটাই আসল কথা, ডিঙিতে যা পড়ে আছে থাক বলে ও দৌড়তে দৌড়তে এক ছুটে একদম বাড়ি চলে এসছে, এক নিঃশ্বাসে দৌড়ে। বাড়ি আসার পর ও হাঁপাচ্ছে। তো তখন ওর বাবা কাকা বেরিয়ে এসছে যে কী হলো রে, তখন বেশ সন্ধে হয়ে গেছিলো। ওরা যখন বেরিয়েছিল তখন একটু বিকেল ছিল, কিন্তু সেদিন যেহেতু ছিল ওই রকমই একটা মেঘলা দিন, তো আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে। এবার কখন যে মাছ ধরতে ধরতে সন্ধে হয়ে গেছে সেটাও ওর খেয়াল ছিল না। তো ও যখন বাড়ি চলে এসে হাঁপাচ্ছে তখন ওর বাবা ছুটে এসে বলছে যে কি, মানে ওকে জিজ্ঞেস করেছে যে কি হয়েছে, এবং কি হয়েছে বলার পর ওর বাবা যেন কিছু মানে ভাবে বুঝতে পেরে গেছিল যে ও কোনো ওই রকমই অশরীরীর পাল্লায় পড়েছে। তো তখন ওকে ঘরে জামা কাপড় বাইরে খুলে রেখে ঘরে গিয়ে ওর বাবা মন্ত্র পাঠ করেছে। মন্ত্র পাঠ করে তারপরে ওকে বলেছে যে কি হয়েছে বল। তো ও তখন সমস্ত ঘটনা বলেছে। তখন ওর বাবা বলেছে, দেখ তুই মাছ ধরছিলি এবং আজকের দিনটা ভালো ছিল না, কারণ আজকে হচ্ছে অমাবস্যা। তো আমি প্রথমেই ওই জন্য বলেছিলাম আজকের দিনটা যাস না, দিনক্ষণ দেখে যেতে হয়। তো করিম অনেকক্ষণ আগে বাড়ি চলে এসছে। করিম বলছে ওখানে নাকি ওর প্রচণ্ড জোরে পটি পেয়েছিল। ও জঙ্গলের মধ্যে ঢুকে করতে যাবে সেই সময়তেই ও নাকি ওই রকম বিভৎস মূর্তি দেখেছে। দেখে ও আর তোকে ডাকার কথা মনে না রেখে ও ছুটতে দৌড়ে চলে এসছে। এবার ওই যখন ও দেখতে গেছে তখনই, মানে শেখর যখন দেখতে গেছে তখন সেই আত্মাই ওই মাছের জন্য এসছে বা যে কোনো কারণেই হোক শেখরকে দেখা দিয়েছে। তো শেখর বলছে ওটা ওর জীবনের একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছিল। ও নাকি ছোট থেকে একদম, ও বলছে ও কোনো দিন এসব বিশ্বাস করতো না, যদিও ও ওই পরিবারে জন্মগ্রহণ করেছিল। ওর বাবা কাকা বাড়ির যারা সবাই বিশ্বাস করতো, মানে প্রত্যেকে ওখানে মানতো যে একটা কিছু আছে, ওই সময় দিনক্ষণ দেখে যেতে হয়। তো শেখর বলছে বাড়িতে প্রায়শই বলতো আজ পূর্ণিমা, পরশু অমাবস্যা, এইসব করতো, কারণ ওরা ওগুলো মানতো। কিন্তু করিম আর ওই শেখর ছোটোবেলা থেকে কোনো দিন এসব মানতো না। বলতো তোমরা আগেকার যুগের মানুষ, তোমরা এগুলো সব পুরনো কুসংস্কারে ভুগছো। একমাত্র যখন রেডিওতে ঘোষণা করবে যে আজকে ঝড় উঠতে পারে বা সাইক্লোন আসতে পারে, সেই সময়তে মাঝি যারা নৌকা নিয়ে যায় তাদেরকে সতর্ক করে, কিন্তু এইসব ভূত প্রেতের জন্য সতর্ক করো না। তো সেবারে ওর যা অভিজ্ঞতা হয়েছিল তারপর থেকে শেখর বলছে যে এমন কিছু জিনিস আছে যেগুলো কিন্তু কোনো রকম ব্যাখ্যার প্রয়োজন হয় না, ওগুলো মানুষের যার অভিজ্ঞতা হয় সে বিশ্বাস করে, এবং সে কাউকে বিশ্বাস করাতেও চায় না। কারণ কি, যার হবে সে আপনি আপনি বিশ্বাস করে যাবে, আর বাদবাকিদের চিৎকার করে বোঝালেও তারা বুঝতে চায় না। তো শেখর ওই পরিবারে জন্মগ্রহণ করেও ওর সেই অভিজ্ঞতার থেকে ও বুঝতে পেরেছিল যে সত্যিই কিছু একটা ভয়ঙ্কর আছে ওই সুন্দরবন এলাকায়, যেটা রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে সমান মাত্রায় ভীষণ বেশি ভয়ঙ্কর। তো আজকের ঘটনা তোমাদের কেমন লাগলো জানিও। পরের দিন আবার চলে আসছে নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো, আনন্দে থাকো, সুস্থ থাকো, কাকুলির ক্যানভাসের সাথে থাকো। নমস্কার, ধন্যবাদ। আমার সমস্ত ভিউয়ার্সদের জানাই অন্তর থেকে অজস্র ধন্যবাদ। এবারে বলবো তাদের কথা যারা আমাকে আগের পর্বে কমেন্ট করেছো। তারা হলেন রহমান ইন্তেখাব এবং গীতা গোস্বাম। আরও আগের একটি পর্বে কমেন্ট করেছো তুহিন সর্দার। তোমাদের অন্তর থেকে অজস্র অজস্র ধন্যবাদ এবং ভালোবাসা জানাই।